1971 সালের নভেম্বরে নিউ ইয়র্কের রাজস্বিক জাঁকজমকে সিকিমের রাজা পাল্ডেন থন্ডুপ নামগিয়াল ও তার মার্কিন স্ত্রী হোপ কুক পরপর বেশ কতগুলো ফ্যাশন শো ও নৈশভোজ আয়োজন করেছিলেন, যার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে সিকিমের পৃথক অস্তিত্ব ও স্বাতন্ত্র্য তুলে ধরা। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়কেও একই কারণে সিকিমের ওপর তথ্যচিত্র নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এইসব জোরালো কূটনৈতিক প্রচারণা সত্ত্বেও এর মাত্র ৩.৫ বছরের মধ্যে ১৯৭৫ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সিকিম ভারতের ২২তম অঙ্গরাজ্যে পরিণত হয়। এই রূপান্তরের নেপথ্যে অবশ্যই প্রধান ভূমিকা ছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক সিদ্ধান্তর। পাশাপাশি অবদান ছিল ভারতের গোয়েন্দা সংস্থা রর গোপন কার্যক্রমের এবং সিকিমের জনপ্রিয় একজন রাজনীতিবিদ কাজী লেন্দুপ দর্জির সক্রিয় সহযোগিতার। সপ্তদশ শতক থেকে সিকিমে চোগিয়াল বা রাজারা ক্ষমতায় থাকলেও শাসন কাঠামোয় বড় ভূমিকা ছিল স্থানীয় প্রভাবশালী জমিদার শ্রেণী কাজীদের। খাংসারপা লেপচা পরিবারে জন্ম নেওয়া লেন্দুপ দর্জি ছিলেন দক্ষিণ সিকিমের চুকাংজংয়ের কাজী। অল্প বয়সে তাকে বিখ্যাত রুমটেক মনাস্টারির প্রধান করা হলেও যুবরাজ পাল্ডেন খন্ডুপ মাত্র ১০ বছরে পা রাখতেই তাঁকে সরিয়ে দিয়ে যুবরাজকে তার স্থলাভিষিক্ত করা হয়। সেখান থেকেই রাজপরিবারের বিরুদ্ধে তাঁর আজন্ম ক্ষোভ। সিকিমের জনসংখ্যার সিংহভাগই ছিল নেপালি বংশোদ্ভূত, যারা রাজপরিবারের চোখে প্রায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক হলেও কাজী পরিবার তাদের চাষের জন্য জমি জমা দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিল। এর জোরেই লেন্দুপ দর্জি হয়ে ওঠেন বিশেষ করে নেপালিদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা। তিনি প্রথমে সিকিম প্রজামণ্ডল, পরে সিকিম ন্যাশনাল কংগ্রেস গঠন করে রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু করেন। স্বাধীনতার পর বেশিরভাগ দেশীয় রাজ্য ভারতে একীভূত হলেও সিকিমকে রাখা হয়েছিল প্রোটেক্টরেটের বিশেষ মর্যাদায়। পণ্ডিত নেহেরু সিকিমকে জোর করে ভারতের সঙ্গে যুক্ত করতে চাননি, কিন্তু ১৯৭১ সালের পর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই নীতি পাল্টান। একদিকে চীন সীমান্তের চাপ, অন্যদিকে ভুটানের জাতিসংঘের সদস্যপদ পেয়ে যাওয়া, সব মিলিয়ে দিল্লি আর সিকিমকে স্বাধীন রাখতে চায়নি। ইন্দিরা গান্ধীর নির্দেশে রয়ের প্রধান RN কাও অপারেশন সিকিম শুরু করেন, যার লক্ষ্য ছিল রাজতন্ত্রকে দুর্বল করে গণতন্ত্রপন্থীদের ক্ষমতায় আনা। এই কাজেই হাত মেলানো হয় লেন্দুপ দর্জির সঙ্গে। তাঁর দলকে আর্থিক সহায়তা ও সংগঠিত করার দায়িত্ব নেন ভারতীয় গোয়েন্দারা। ১৯৭৪ সালে ভারতের তত্ত্বাবধানে সিকিমে যে নির্বাচন হয় তাতে লেন্দুপ দর্জির দল ৩২টির মধ্যে ৩১টি আসনেই জেতে। তিনি প্রধানমন্ত্রী হন এবং ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চেয়ে আইনসভায় প্রস্তাব আনেন। চোগিয়াল এর কঠোর বিরোধিতা করলেও ভারতের সঙ্গে সিকিমের সংযুক্তি তখন ছিল নেহাত কিছু সময়ের অপেক্ষা। ১৯৭৫ সালের এপ্রিল মাসে সিকিমের আইনসভা ২টি প্রস্তাব পাশ করে: ভারতের সঙ্গে পূর্ণ সংযুক্তি ও চোগিয়ালের অপসারণ। ভারতের সঙ্গে সংযুক্তির প্রস্তাবে গণভোটেও বিপুল সমর্থন মেলে, যদিও অনেকে সেই ভোট রিগড ছিল বলে মনে করেন। অবশেষে ১৬ই মে ১৯৭৫ সিকিম আনুষ্ঠানিকভাবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়। সম্প্রতি যে ঘটনার ৫০ বছর পূর্ণ হল। সিকিমের ভারতের অংশ হয়ে ওঠার এই কাহিনীতে ২ নারী চরিত্রর ভূমিকা ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমজন কাজী লেন্দুপ দর্জির স্ত্রী এলাইজা মারিয়া, যিনি ছিলেন একজন বেলজিয়ান অ্যারিস্টোক্র্যাট। বুদ্ধিদীপ্ত ও উচ্চাকাঙ্ক্ষী এই নারী ছিলেন কাজীর রাজনৈতিক শক্তির অন্যতম স্তম্ভ। কাজীর স্ত্রী হিসেবে তাঁকে বলা হতো কাজিনী। তিনি দেশ বিদেশের সংবাদ মাধ্যমে সিকিমের রাজপরিবারের বিরুদ্ধে তীক্ষ্ণ সব লেখা লিখে জনমত গড়ে তুলেছিলেন। ব্যক্তিগতভাবে তাঁর ইচ্ছা ছিল একদিন সিকিমের ফার্স্ট লেডি হওয়া, এমনটাও জানিয়েছেন কোনো কোনো গবেষক। দ্বিতীয়জন ছিলেন চোগিয়ালের স্ত্রী হোপ কুক, মার্কিন এক সম্ভ্রান্ত পরিবারের তরুণী। মাত্র ১৯ বছর বয়সে হিমালয় নিয়ে গবেষণা করতে দার্জিলিংয়ে এসে তিনি সিকিমের যুবরাজের প্রেমে পড়েন। থন্ডুপকে বিয়ে করার পর তিনি হয়ে ওঠেন সিকিমের গিয়ালমো বা রানী। ভারতে অনেকে তাকে সিআইএর চর বলে সন্দেহ করলেও এর কোনো প্রমাণ মেলেনি। তবে তাঁর পরিকল্পনাতেই গ্যাংটকে স্কুলের বাচ্চারা ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, যা দিল্লিকে ক্ষুব্ধ করে তোলে। চোগিয়ালের সঙ্গে সম্পর্ক ভেঙে যেতে হোপ কুক অবশ্য ১৯৭৪ সাল নাগাদ সন্তানদের নিয়ে আমেরিকায় ফিরে যান। অন্যদিকে কাজিনী শেষ দিন পর্যন্ত লেন্দুপ দর্জির পাশেই ছিলেন। লেন্দুপ দর্জি সিকিমের প্রথম মুখ্যমন্ত্রী হলেও তার ক্ষমতা কিন্তু বেশিদিন টেকেনি। ১৯৭৯ সালের নির্বাচনে তাঁর দল সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং রাজনীতির মঞ্চ থেকে তাঁকে কার্যত বিদায় নিতে হয়। এরপর সস্ত্রীক কালিম্পংয়ে গিয়ে থাকতে শুরু করেন তিনি। স্ত্রীর মৃত্যুর পর তাঁকে একরকম নিঃসঙ্গ জীবন কাটাতে হয়েছে।
যদিও মৃত্যুর কিছুকাল আগে তাঁকে পদ্মবিভূষণ ও সিকিম রত্ন উপাধিতে ভূষিত করেছিল সরকার। শেষ জীবনে তিনি এক ইন্টারভিউতে ক্ষোভও প্রকাশ করেছিলেন ভারত তাঁকে ব্যবহার করে পরে একরকম ছুঁড়েই ফেলেছে। অন্যদিকে চোগিয়াল থন্ডুপ নামগিয়ালও শেষ জীবনে মোটেই সুখী ছিলেন না। রাজ্যপাট হারানোর পাশাপাশি স্ত্রীও ছেড়ে চলে গিয়েছিলেন, বড় ছেলেও সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি নিজে নিউ ইয়র্কে ক্যান্সারে মারা যান মাত্র 58 বছর বয়সেই। লেন্দুপ দর্জির বিরুদ্ধে অনেকে আজও দেশ বেচে দেওয়ার অভিযোগ আনেন, তাঁকে ভারতের এজেন্ট বলে গালাগাল দেন। আবার তাঁর সমর্থকরা দাবি করেন তিনি সিকিমে সংখ্যাগরিষ্ঠ নেপালি বংশোদ্ভূত সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, রাজপরিবারের নির্যাতনের অবসান ঘটিয়েছিলেন। গোটা ভারতের মধ্যে একমাত্র সিকিমেই সেই রাজ্যের স্থায়ী বাসিন্দাদের কোনো আয়কর দিতে হয় না। এই বিশেষ সুবিধা আদায় করার পেছনেও লেন্দুপ দর্জির ভূমিকা ছিল। তবু এটাও ঠিক, সিকিমে বর্তমান প্রজন্মের অনেকেই তার নামও জানেন না। ইতিহাসের পৃষ্ঠায় তিনি রয়ে গিয়েছেন এক বিতর্কিত চরিত্র হিসেবেই। সিকিমের ভারতভক্তির কাহিনী শুধু ভূরাজনীতির পাঠই নয়, এতে মিশে আছে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, জাতিগত সংঘাত ও আন্তর্জাতিক কূটকৌশলেরও নানা মোচড়। চোগিয়াল ও কাজীর দীর্ঘদিনের বৈরিতা, তাদের দুই বিদেশিনী স্ত্রীর ভিন্নমুখী ভূমিকা, ভারতের গোয়েন্দা সংস্থার গোপন অভিযান, সব মিলিয়ে এই ইতিহাস যেন এক টানটান পলিটিক্যাল থ্রিলার। সিকিম আজ ভারতের একটি শান্ত ও সম্পন্ন অঙ্গরাজ্য, কিন্তু তার সেই পথ চলার পেছনে ছিল বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত এক নেতার আজন্ম সংগ্রাম আর একটি প্রাচীন রাজবংশের পতনের ট্র্যাজিক ইতিহাস।